নির্বাচনের তারিখ ঘোষণার পর যতই সময় গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক শক্তিগুলোর অনৈক্য। একদল বলছে সংস্কার ছাড়া নির্বাচন নয়, আরেক দল বলছে ষড়যন্ত্র। তাহলে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ কি? আজকের ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত হবেন রংপুরের একজন বিএনপি নেতা। ভোট, রাজনীতি, নির্বাচনের এসব বিষয় নিয়ে আলাপ করব। সঙ্গে আছি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতে দেখে নিতে চাই আজ ভোটের মাঠে যা আলোচনা হলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন রাজশাহীতে একটি গণসংযোগ কর্মসূচিতে বলেছেন, একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কার আটকে যাচ্ছে। তিনি বলেছেন, বেশিরভাগ রাজনৈতিক দল যখন একটি বিষয়ে একমত হচ্ছে তখন একটি দলের কাছে গিয়ে সেটি আটকে যায়। এদিকে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনে চাওয়া জামাতের দলীয় এজেন্ডা, এটি ষড়যন্ত্র নয়। তারা শুরু থেকেই পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়ে আসছে। এদিকে বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান মোহাম্মদ জুনায়েদ বলেছেন রাজনৈতিক দলগুলোর কারণে ঐকমত্য হচ্ছে না, রাজনৈতিক দলগুলোর কাছে নিরাপদ বোধ করছে না দেশের জনগণ। দর্শক, এই সব ছিল ভোটের মাঠের আলোচনা। আজ এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, সংস্কার, নির্বাচন নিয়ে আলাপ করব। আজ ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন রংপুরের বিএনপির মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির এই নিয়মিত আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এই রংপুর জাতীয় পার্টির একটি দুর্গ হিসাবে পরিচিত, দীর্ঘদিন থেকে, সেই 1980-র পর থেকে এরশাদের যখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তারপর থেকে এখন আওয়ামী লীগ, এরপরে যখন এরশাদের মারা যায় তারপরে আওয়ামী লীগ একটা সময় নিয়ন্ত্রণে নেয়। এখন আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, জাতীয় পার্টি আর এক অর্থে কোণঠাসা। আমি একটু জানতে চাই যে এখানে যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি আছেন, জামাতের অনেক কেন্দ্রীয় নেতারা রংপুর থেকে উঠে এসেছেন, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক আক্তার হোসেন, তার বাড়ি রংপুর, এনসিপি বেশ রংপুর থেকেই তাদের গণসংযোগ কর্মসূচি শুরু করলো। সার্বিকভাবে ভোটের পরিস্থিতি, ভোটের মাঠে রংপুর এখন কার দুর্গ? জি, ধন্যবাদ এখন টিভিকে এবং সেই সাথে যারা শুনছেন দর্শক শ্রোতা সকলকে আমি আমার রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে 1980 সালের আগে, অর্থাৎ জিয়াউর রহমানের, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই সময়গুলোতে 1979 সালে কিন্তু বিএনপি একটি দুর্গ ছিল আমাদের এই রংপুর অঞ্চলটি, এবং তখন এদিকে বেশিরভাগ আসনেই কিন্তু আমাদের বিএনপির পক্ষে ছিল। তার পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের কিছু চড়াই উতরাই বা কিছু ঘটনা প্রবাহের মাধ্যমে এই অঞ্চলে আসলে আমরা বিএনপির সিটগুলো পরবর্তীতে উপহার দিতে পারিনি, এবং তার পরবর্তীতে 90-এর পরে এবং বিগত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় 15 বছর 3 মাস যে 3টি নির্বাচন হয়েছে, এগুলো আসলে তো এই নির্বাচনগুলোতে প্রকৃত অর্থে মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। সাধারণ মানুষের ভোটের কোনো প্রতিফলন ঘটেনি। কখনো দিনের ভোট রাতে হয়েছে, কখনো আমিডামি নির্বাচন করে যেনতেনভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই ভোটগুলো অনুষ্ঠিত করেছে। তো আমরা সেখান থেকে মনে করি যে প্রকৃত অর্থে যে মানুষের যে ভোটের যে অধিকার, সেই ভোটের অধিকারটির প্রকৃত প্রতিফলন কিন্তু বিগত দিনের নির্বাচনগুলোতে হয়নি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বৃহৎ সংগঠন, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এনারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং এদেশের অখণ্ডতা এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য অনেক কাজ করে গেছেন। সেগুলো যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। মোটামুটি যদি বলি, এদেশের সাধারণ মানুষের কল্যাণে অনেক কাজ করে গেছেন এবং অনেক অবদান রংপুরবাসীর। এবং রংপুর, আমি বুঝতে পেরেছি রংপুরে বিএনপির অনেক আগে থেকেই অবস্থান রয়েছে, এখনও সেই অবস্থানটা
বেশ রয়েছে। আমি আপনার কাছে জানতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। আসলে এই অপপ্রচারটা কি রংপুরেও নাকি আবার দলীয়ভাবে আপনাদের অন্যান্য দলগুলোর সঙ্গেও ফাইট করতে হচ্ছে? এইসব বিষয় নিয়ে আলাপ করব একটা বিরতির পর। আপনি সঙ্গে থাকুন দর্শক, বিরতি থেকে ফিরে আসছি। বিরতির পর স্বাগত। আলোচনা করছি রংপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট মাহফুজুর নবী ডনের সঙ্গে। ডন ভাই, আপনার সঙ্গে আলাপ যেটি করছিলাম সে জায়গায় যদি আবার ফিরে আসি, যে বিএনপি মহাসচিব বলছেন বিএনপির সঙ্গে বিএনপিকে ঘিরে একটি অপপ্রচার চালানো হচ্ছে। আসলেই কি রংপুরেও কি আসলে অপপ্রচার চালানো হচ্ছে কিনা, এবং একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে আপনারা ফাইট করছেন নাকি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আপনারা এগিয়ে যাচ্ছেন, একটু ব্যাখ্যা করবেন? জি, আমরা যেহেতু গণমানুষের প্রতিনিধিত্বকারী একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো এখানে বিভিন্ন দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম অপপ্রচার বা বিভিন্ন রকম অপব্যাখ্যা এগুলো বিএনপির বিরুদ্ধে তো চলমান রেখেছে। তো সেদিক থেকে আমরা এখানে রংপুরেও মাঝে মাঝে এরকম কিছু পরিস্থিতির শিকার হই, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট, আমরা যেটা বুকে ধারণ করি বা জনগণের জন্য আমরা যেটা করতে চাই সেই জিনিসগুলো আমরা অত্যন্ত স্পষ্টভাবে সেই কথাগুলো বলি। এবং মহাসচিব, আমাদের পার্টির সম্মানিত মহাসচিব সাহেব, উনি যেটা বলেছেন যে সংস্কার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু সত্য এটাই, বাস্তব এটাই যে এই ফ্যাসিস্ট বিরোধী আওয়ামী লীগ সরকার পতনের যখন আন্দোলনগুলো চলছিল, সেই উত্তাল আন্দোলনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একদিকে যেমন সেই আন্দোলন সংগ্রাম করছিলাম ফ্যাসিস্ট বিরোধী, ঠিক আরেকদিকে আমরা এদেশকে গঠনের জন্য, আপনারা দেখেছেন যে 2023 সালে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা প্রণয়ন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো এগুলো যেটাই অপপ্রচার চালাক না কেন, এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এদেশের মানুষের একটা আত্মার সম্পর্ক আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অবিচল আস্থা বিশ্বাস আছে। তো আমরা আমাদের সেই স্পষ্ট কথা এবং স্পষ্ট বার্তাগুলো নিয়েই আমরা জনগণের সামনে উপস্থিত হব, এবং আমরা বিশ্বাস করি যে যদি কেউ ভুল বার্তা দিয়ে থাকে, যদি কেউ প্রোপাগান্ডা বা কেউ যদি আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর কোনো তথ্য বা যদি প্রচার করে থাকে, এদেশের জনগণ সেটাকে গ্রহণ করবে না। জি, এদেশের জনগণ নিশ্চয়ই গ্রহণ করবে না। সেই জায়গায় যখন সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, সকল রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে, তাদের মতামত ব্যাখ্যা করছে, কিন্তু আখতার হোসেন আজকে একটি মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন যে একটি দলের কারণে ঐকমত্য কমিশনে গিয়ে সমৌলিক সংস্কারগুলো আটকে যাচ্ছে, যখন সব রাজনৈতিক দল একমত দিচ্ছে, কিন্তু সেখানে উনি উদ্দেশ্য করছেন বিএনপির প্রতি। সেইখানে আপনার কি মনে হয় যে এই যে রাজনৈতিক দল গড়ে উঠলো ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে, যারা জুলাই এবং আগস্টেই বলেছিল যে নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো যেখানে সংস্কার হবে, বিএনপিরও সংস্কার প্রস্তাবনা আছে, কিন্তু মৌলিক বিষয়গুলোতে বিএনপি কেন একমত হচ্ছে না? আসলে মৌলিক বিষয়গুলো মানে আমরা যেটাকে চিহ্নিত করছি বা যেটাকে আমরা বলছি যে এগুলো মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়গুলোতে যে প্রকৃত অর্থে যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারগুলো কিন্তু আমাদের 31 দফার মধ্যে কিন্তু মোটা দাগে সবগুলো অনেকগুলো সংস্কার আছে, কিন্তু 6টি সংস্কার কমিশন গঠন হয়েছে যারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে। সেখান থেকে 166টি প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলো বৈঠক করছে। বিশেষ করে যে মৌলিক ইস্যু যদি কথা বলি, সেখানে এনসিসি গঠন, অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ দেওয়ার ক্ষমতা, যেখানে আগে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়োগ দিতেন, যেখানে শেখ হাসিনাই নিজের পছন্দ মতো লোক নিয়োগ করতেন, সেই জায়গায় যেখানে একটি পরিবর্তনের প্রশ্ন আসছে, রাজনৈতিক দলগুলো বলছে যে এখানে একটি কমিশন গঠন করা এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি, এই বিষয়গুলোতে বিএনপি কেন একমত নয়? আসলে এখানে দুটি কথা এসছে, একটি পিআর পদ্ধতি উচ্চকক্ষে, আর একটি হচ্ছে যে সংস্কার কমিশনের যেটা আপনি বললেন, যে সাংবিধানিক কাউন্সিল। আপনি যদি মোটা দাগে যদি আমরা চিন্তা করি, আমরা যদি এটা যদি আমরা চিন্তা করি
যে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যে সংস্কারগুলো দরকার, প্রকৃত অর্থে সর্বপ্রথম যে সংস্কারটি আমাদের দরকার সেটি হচ্ছে কোনো ফ্যাসিস্ট সরকার যেন জগদ্দল পাথরের মতো এদেশের বুকে আর চেপে বসতে না পারে। এবং আমার কাছে যেটা মনে হয় যে মূল সংস্কারটা সর্বপ্রথম হওয়া দরকার, যে 5 বছর পর পর যে নির্বাচনটি হবে, এই নির্বাচনী ব্যবস্থাটা কিন্তু আমাদের সর্বপ্রথম নির্ধারণ করা দরকার। আপনি দেখবেন যে বিগত সময় সেই 90 দশক থেকে শুরু করে 2024 পর্যন্ত এই যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে বা দেশে যতগুলো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই অস্থিতিশীল পরিস্থিতিগুলো এবং আন্দোলনগুলোর সূচনা বা সূতিকাগার কিন্তু এই নির্বাচনকে ঘিরে। অর্থাৎ যে দল যখন থাকে সেই দলটি আমরা যদি বলতে চাই যে এই সংগঠনগুলো এই নির্বাচনটি সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়, আর এক পক্ষ হয়তো বলে যে ঠিক আছে, কোনো পক্ষ বলে ঠিক আছে, কোনো পক্ষ বলে যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না। একটি নির্বাচিত সরকারই কিন্তু প্রকৃত অর্থে যে মৌলিক সংস্কারগুলো, জনগণের জন্য যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করার জন্য কিন্তু একটি জনগণের ম্যান্ডেট নেওয়া যে একটি সরকার, সেই সরকারই কিন্তু সেই সংস্কারগুলো করে থাকে। তো আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, ছাত্র জনতা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে যে ফ্যাসিস্ট সরকারকে যে আমরা তাড়িয়েছি বা যে অভ্যুত্থানটি সম্পূর্ণ হয়েছে, তারপরে আমরা সকলেই আসলে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। কিন্তু কোনোভাবেই এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে আমাদের তো মূল আকাঙ্ক্ষা যে আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক এবং কার্যকর একটি রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এবং গণতান্ত্রিক এবং কার্যকর একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার কিন্তু মূল শর্তটাই কিন্তু যে একটি শক্তিশালী নির্বাচনী একটি প্রতিষ্ঠান বা নির্বাচন যে পরিচালনা করবে সেই প্রতিষ্ঠানটি বা সুষ্ঠুভাবে 5 বছর পর পর মানুষ তাদের ভোটাধিকারটি তারা প্রয়োগ করতে পারবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সাথে কিন্তু বিএনপি সবসময় সহমত, এবং বিএনপি কিন্তু সবসময় বলে আসছে এদেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে, এদেশের প্রত্যেকটি ইনস্টিটিউট যে স্তম্ভগুলো, রাষ্ট্রের যে স্তম্ভগুলোকে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ধ্বংস করে গিয়েছিল, সেটা বিচার ব্যবস্থা হতে পারে, সেটা আপনার সিভিল প্রশাসন হতে পারে, প্রত্যেকটি স্তম্ভ যেগুলো আছে আমাদের, স্তম্ভগুলোকে তার মতো করে দাঁড়িয়ে থাকার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারগুলো বিএনপি অবশ্যই করবে এবং এটা করার জন্য বিএনপি সবসময় প্রস্তুত আছে। এবং বিএনপি করবে, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে করবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যেহেতু এখন নির্বাচন পূর্ববর্তী যে সংস্কার আলাপ হচ্ছে এবং এখন যে আলাপটি হচ্ছে যে ওই নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন প্রধান কিভাবে নিয়োগ হবেন, দুদক কমিশনের প্রধান কিভাবে নিয়োগ হবেন, এই বিষয়গুলো যেমন দ্বিমত রয়েছে, এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার গঠন বা 5 বছর, আপনি যেটি বলছেন 5 বছর পর পর যে ক্ষমতা হস্তান্তরের যে সময়, সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে কিভাবে এটি নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে বিএনপির সঙ্গেও। এইসব বিষয় নিয়ে আলাপ করব, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। আলোচনা করছি ভোটের ট্রেনে। যুক্ত আছেন রংপুর মহানগরের সদস্য সচিব, বিএনপির সদস্য সচিব। আপনার সঙ্গে যে আলাপ করছিলাম, যে আপনি বলছেন যে বিএনপি পরবর্তীতে সংস্কারগুলো করবে, কিন্তু এখন তার আগেই যে প্রশ্নটি উঠছে যে এর আগেও রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বাংলাদেশের মানুষ দেখেছে। 1990 পরবর্তী যে রূপরেখা হয়েছিল দলগুলোর, 3 জোটের রূপরেখা, সেখানে কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর বাস্তবায়ন করেনি। এখন আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপিকে বিশ্বাস করবে কেন মানুষ, বা রংপুরবাসী কেন বিএনপিকে বিশ্বাস করবে, আপনি একটু জানাবেন। ঠিক আছে, আপনার না এই বিষয়টা আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা বিএনপি সবসময় বলে আসছে। হয়তো এটার রূপরেখাটা কীরকম হবে বা এটার কাঠামোটা কীরকম হবে, সে বিষয়গুলো বিস্তারিত হয়তো বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতে পারে। তো আমার মনে হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের 31 দফার মধ্যেও আছে, এবং বিএনপি শুরু থেকেই এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সমর্থন জুগিয়ে আসছে, এবং বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা কিন্তু বিএনপির দ্বারাই এসছে।
তো সেখান থেকে যদি এই তত্ত্বাবধায়ক সরকারটির কাঠামোটি কেমন হবে এই বিষয় নিয়ে যদি কোনো রাজনৈতিক দলের যদি দ্বিমত থাকে এবং সেটা যদি একটি সকলের মতামতের ভিত্তিতে যদি একটি চূড়ান্ত একটি কাঠামো যদি প্রণয়নের ক্ষেত্রে যদি কোনো যদি মতামতের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, আমার মনে হয় যে সেই দ্বিমতটি এখনও সহমত করার মতো সময় ফুরিয়ে যায়নি। সেই ক্ষেত্রে যে বর্তমান যে সরকার আছে আমি বলবো যে আরেকটু ধৈর্যশীল হয়ে আমার মনে হয় যে এই আলোচনার বিষয়টি চালিয়ে যাবেন, ওনারা কন্টিনিউ করবেন এবং আমার মনে হয় যে অবশ্যই এই বিষয়টি আলোচনার টেবিলেই নিষ্পত্তি হবে। আলোচনার টেবিলে নিশ্চয়ই নিষ্পত্তি হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত এ বিষয়ে এবং সেজন্য বৈঠকও হচ্ছে, কিন্তু মৌলিক বিষয়ে বিএনপি দেখা যাচ্ছে কিছু কিছু বিষয়ে আপত্তি জানাচ্ছে, এগুলো রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে, সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এখানে এই জায়গাটা আসলে বিএনপির সাথে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিছুটা পার্থক্য বা দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য বা চিন্তা চেতনার কিছু পার্থক্য থাকাটা স্বাভাবিক। কারণ বিএনপির কিন্তু বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করার একটি সংগঠন পরিচালনা করা এক জিনিস, রাষ্ট্র পরিচালনা করা আরেক জিনিস। তো সেই দিক থেকে কিন্তু বিএনপির বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করার বাস্তব কিছু অভিজ্ঞতা আছে। আর বর্তমান যে দলগুলো আছে সেই দলগুলোর কিন্তু সেই অভিজ্ঞতাটা একটু হলেও কম আছে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বিএনপি যখন বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের মতামতগুলো যখন দেন, এই জিনিসগুলো হয়তো অনেকের কাছে একটু অবাস্তব মনে হতে পারে। আমার মনে হয় যে এই বিষয়গুলো যে মূল বিষয় নিয়ে কিন্তু কোনো মতপার্থক্য নেই, যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কিন্তু কোনো মতপার্থক্য নেই। হয়তো মৌলিক বিষয়গুলো নিয়ে বা প্রণয়নের ক্ষেত্রে কাঠামোটি কেমন হবে এগুলো নিয়ে কিছু হয়তো মতপার্থক্য থাকতে পারে, তবে রাজনৈতিক মাঠে বা আলাপ টেবিলে সেটি নিরাপদ সমাধান হবে। আমার কাছে আরেকটু জানতে চাই আপনার কাছে লাস্টে, যে বাংলাদেশের নাগরিকটা নিরাপদ নয় রাজনৈতিক দলগুলোর কাছে, এটি বলছেন আপ বাংলাদেশ, সে জায়গায় বিএনপির নেতারা আসলে রংপুরবাসী কতটা নিরাপদ বিএনপির কাছে, আসলে যেখানে চাঁদাবাজি, দখলবাজি, নানা অভিযোগ, ছোট করে যদি উত্তর দেন। জি, একদম ছোট করে যদি উত্তর দেই, একদম ছোট করে উত্তর দিতে গেলে মানে উত্তরটি এরকম হবে যেটা এই প্রশ্নটির উত্তর রংপুরবাসী ভালো করে বলতে পারবে আর কি। আর আমি যদি একটু বিশ্লেষণ করতে চাই তাহলে আমি অতীতের কথা বলবো না, এই 24-এ যে 5ই আগস্টের পরবর্তীতে রংপুর মহানগরীর আমি সদস্য সচিব। রংপুর মহানগরীতে 33টি ওয়ার্ড আছে। এই 33টি ওয়ার্ডে আমার মনে হয় না যে একটি মানুষও বলতে পারবে যে তাদের উপরে ন্যূনতম নিপীড়ন, নির্যাতন, চাঁদাবাজি, সহিংসতা এই কর্মকাণ্ডগুলো কোনো ধরনের নিপীড়ন হয়নি আপনি বলছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই রায় কিন্তু জনগণই দিবে ভোটের মাঠে। দর্শক যারা এতক্ষণ ভোটের ট্রেন্ড দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।